শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা। পরিস্থিতি উত্তপ্ত, ডক্টর ইউনূস ছুটে গেলেন সেনাবাহিনীর কাছে এবং সেখানে সেনা দপ্তরে সেনাপ্রধানের সঙ্গে আলোচনা করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য খুবই দুঃসংবাদ। আমরা যদি দেখি তার জন্য কি ধরনের হুমকি অপেক্ষা করছে। এই চট করে কথা দিয়া একটা কাজ কিন্তু শেখ হাসিনা সাইরা ফেলছেন চট করে। তিনি ঢুকে গেছেন চট করে। কোথায় ঢুকছেন? বাংলাদেশে। এখন এই যে আসিফ নজরুল বাংলাদেশ থেকে তামা করে ফেলছে, এখন সে পালিয়ে যাচ্ছে। আপনাদের কি অভিমত? তাকে কি পালিয়ে যেতে দেওয়া উচিত? মন্ত্রী আসাদুজ্জামানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মিরপুর থানায় দায়ের করা মামলায় রাতে রাজধানীর বেইলি রোড থেকে গ্রেপ্তার করা হয়। সাবেক মন্ত্রী আসাদুজ্জামানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রোববার রাত 11টার দিকে রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন সম্ভবত বাতিল করা হতে পারে, আমি নিশ্চিত করে বলছি না নিবন্ধন বাতিল হতে পারে, আমি সেই আশঙ্কা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র ভুয়া, এমনটা জানিয়েছে জাতিসংঘ। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতর মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ডক্টর ইউনূস কোন দেশে পালিয়ে যাচ্ছে, এমন তথ্য জানিয়েছে গণমাধ্যম। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন, অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক ধারাবাহিকভাবে দেখে আসি। দুটো পুরনো নিউজের শিরোনাম দেখাচ্ছি, দুটো নয় চারটা দেখাই, চারটা পুরনো নিউজের শিরোনাম দেখাচ্ছি। একটা নিউজে দৈনিক বণিক বার্তায় এই নিউজটা ছাপা হয়েছিল 2023 সালের 19 ডিসেম্বর, 24 জানুয়ারিতে যে নির্বাচনটা হয়েছিল তাই নির্বাচনের কিছুদিন আগে। সেখানে তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন যে বিএনপিকে ছাড়াও নির্বাচন অংশগ্রহণমূলক হবে। তার এই বক্তব্য কেউ কি গ্রহণ করেছিল? সাধারণ মানুষ, সচেতন নাগরিক। কেউ কি মনে করেছিল যে বিএনপিকে ছাড়া একটা নির্বাচন গ্রহণযোগ্য হবে? কিন্তু তারা বিএনপিকে ছাড়াই নির্বাচনটা করেছিল শেষ পর্যন্ত, এবং বলা বাহুল্য দেশে বিদেশে কোথাও এই নির্বাচনটা গ্রহণযোগ্য হয়নি। কেবল কাদের মধ্যে গ্রহণযোগ্য হয়েছিল? আওয়ামী লীগের মধ্যে এবং আওয়ামী লীগের কিছু অনুগত লোকের মধ্যে। আরেকটা জিনিস দেখাচ্ছি নিউজটা, সেটা হলো রাইজিং বিডিতে সেই 16 নভেম্বর 2013 সালের একটা নিউজ, একটু আগের নিউজ। সেখানে বলা হয়েছিল যে বিএনপি ছাড়া নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। সুজন, সুজনের পক্ষ থেকে বলা হয়েছিল যে বিএনপি ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। বিএনপি যখন প্রধান বিরোধী দল ছিল, তাদের ছাড়া নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। আরেকটা নিউজ দেখে আপনার ডেইলি ইত্তেফাক, সেখানে বলা হয়েছিল যে বিএনপি না আসলেও নির্বাচন বৈধ হবে, বলেছেন শাহজাহান খান। উনি বলেছেন যদি বিএনপি নির্বাচনে নাও আসে তবু নির্বাচন বৈধ হবে, বিএনপি আসা দরকার নেই, তাও বৈধ হবে। আবার দেখেন আরেকটা নিউজ, এই গতকালকে 14 তারিখে একটা নিউজ, আজকে প্রত্যেক নিউজের প্রশ্ন আছে, সেটা হলো আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন গ্রহণযোগ্য হবে। কি বলেছেন? বদিউল আলম মজুমদার। সরকারি দলের লোকজন বলছে যে প্রধান বিরোধী দল ছাড়া নির্বাচন বৈধতা পাবে, এবং এই বদিউল আলম মজুমদারের যে সংগঠন সুজন, তারা বলেছে যে না, প্রধান বিরোধী দল ছাড়া নির্বাচন বৈধতা পাবে না। এবার সেই সুজনের যিনি প্রধান, সেই বদিউল আলম মজুমদার এখন এসে বলছেন যে আওয়ামী লীগ না হলেও নির্বাচন বৈধতা পাবে। তার মানে আগামী যে নির্বাচনটা হতে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, যদি সেই নির্বাচনে আওয়ামী লীগ না আসে তাহলে বদিউল আলম মজুমদারের মতে সেই নির্বাচন বৈধতা পাবে। আমার এই জায়গাটাতে প্রশ্ন, আমি কিন্তু শাহজাহান খানের বক্তব্য নিয়ে বিচলিত নই, আমি সালমান এফ রহমানের বক্তব্য নিয়েও বিচলিত নই। এই জন্য নই যে ওনারা তো স্বৈরাচারের দোষর ছিলেন, স্বৈরাচার কর্তৃক সুবিধাপ্রাপ্ত ব্যক্তি ছিলেন, কিন্তু আমি বিচলিত বদিউল আলম মজুমদারের বক্তব্য নিয়ে। কারণ এই বদিউল আলম মজুমদারের কিন্তু একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছে। সেটা দায়িত্বটা কি? এই অন্তর্বর্তীকালীন সরকার বদিউল আলম মজুমদারকে নির্বাচন সংস্কার কমিটির প্রধান বানিয়েছেন। নির্বাচনী পদ্ধতি কি হতে পারে সেই বিষয়ে যে সংস্কার করা হবে, সেই সংস্কারের প্রধান বানিয়েছেন কাকে? এই বদিউল আলম মজুমদারকে। উনি একটা এই সংস্কারের একটা নীতিমালা অথবা একটা পদ্ধতি অথবা কিছু থিওরি, কিছু সিস্টেম উনি ক্রিয়েট করবেন, বানাবেন, আর কিছু লোককে নিয়ে। উনি প্রধানের গতি সবচেয়ে বেশি। সেই ব্যক্তি বলছেন একটা দল আওয়ামী লীগ যদি তারা আগামী নির্বাচনে নাও আসে তাহলেও এই নির্বাচন গ্রহণযোগ্য হবে। এখন আমার কথা, বদিউল আলম মজুমদার যে নির্বাচনী সংস্কার করবেন সেটা কি গ্রহণযোগ্য হবে? এই প্রশ্ন আমি করবো এই কারণে, সেটা কি আওয়ামী লীগের কাছে গ্রহণযোগ্য হবে? যদি আওয়ামী লীগের কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে আওয়ামী লীগকে দুইজন লোক করেন। দেখুন, আমি সারা সময় বলেছি আওয়ামী লীগের শাসন আমলে আমি সবসময় একটা কথা বলে এসেছি যে গণতন্ত্র মানে এক দলের শাসন ব্যবস্থা নয়। গণতন্ত্র মানে একটা বৃহৎ জনগোষ্ঠীর সমর্থন পুষ্ট একটা দলকে বাতিল করে দেওয়া শাসন নয়। আওয়ামী লীগ কি করেছিল? জামাতকে অফিসিয়ালি নির্বাচন থেকে বাতিল করে দিয়েছিল। আওয়ামী লীগ বিএনপিকে আনঅফিসিয়ালি নানা কায়দা কানুন করে নির্বাচনের বাইরে রাখার ক্যারিকেচার করেছিল, এবং বলতে বলতে এক পর্যায়ে জামাতকে তারা তো মোটামুটি একটা সন্ত্রাসী দল হিসেবে বলেই ফেলেছিল। প্রথমে নিবন্ধন বাতিল, পরে তার দলটাকে নিষিদ্ধ করে দিয়েছিল।
শিবিরকে নিষিদ্ধ করে দিয়েছিল, যতদিন নিষিদ্ধ করেনি ততদিন তাদেরকে কোথাও বসতেই দিত না, তাদের অফিস খুলতে দিত না, জামাতকে এরকম দৌড়ের উপর রাখতো। তাতে জামাতের কোনো ক্ষতি হয়েছিল? হ্যাঁ, সাময়িক মনে হয়েছিল ক্ষতি হয়েছিল, কিন্তু আমি তো মনে করি তাতে সাধারণ মানুষের মধ্যে জামাতের জনসমর্থন বেড়েছে। কারণ যদি আপনি কারোর অত্যাচার করেন তাহলে অত্যাচারিতের প্রতি সাধারণ মানুষের একটা সিম্পেথি তৈরি হয়, সেটা হয়েছিল। একই ঘটনা ঘটেছিল বিএনপির প্রতি। আওয়ামী লীগ বিএনপিকে টর্চার করেছে, আওয়ামী লীগ বিএনপির লোকজনের উপর হাজার হাজার লাখ লাখ মামলা দিয়েছে। তাতে কি হয়েছে? বিএনপি মরে গেছে? বিএনপিকে ভাঙার চেষ্টা করেছে, তৃণমূল বিএনপি করেছে, অমুক করেছে, বিএনএম করেছে, কত কিছু করেছে। কি হয়েছে? বিএনপিকে মানুষের মন থেকে দূর করতে পেরেছে? পারেনি। বিএনপি কিন্তু এখনো দেশের বৃহত্তম দল হিসেবে রয়ে গেছে। এখন এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন হয়েছে তখন এই আওয়ামী লীগ সরকারকে সরিয়ে হয়েছে, গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারকে সরিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকার দেশের সাধারণ মানুষের প্রতি অনেক টর্চার করেছে, এদেশের অর্থনীতিকে শেষ করে দিয়েছে, এদেশের মানুষের গণতান্ত্রিক অনুভূতিকে ক্রমাগত দিনের পর দিন অপমান করেছে, পদদলিত করেছে, স্বৈরাচারী শাসন কায়েম করেছে, ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেছে, সব করেছে। কি করেছে? দলীয় একটা এই ধরনের কোনো লিখিত সিদ্ধান্ত নিয়ে করেছে নাকি এই দলের শীর্ষ ব্যক্তি শেখ হাসিনা তিনি করেছেন? হ্যাঁ, ওনার সঙ্গে কিছু লোক অবশ্যই সহযোগী ছিল আওয়ামী লীগের সহযোগী, আমি অস্বীকার করি না। তাই বলে কি আওয়ামী লীগের যত সদস্য আছে, আওয়ামী লীগের যত সমর্থক আছে, আওয়ামী লীগের যত কর্মী আছে সবাই ফ্যাসিস্ট? এই কথা অন্য যে কেউ বলুক, বদিউল আলম মজুমদার বলতে পারেন? বদিউল আলম মজুমদার একটা যুক্তি দিয়েছেন যে তাদের প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর তাদের অনেকেই পালিয়ে গেছে, নেতৃত্ব দেওয়ার মতো এখন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কাজে আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন গ্রহণযোগ্য হবে। ওনার কথা শুনে মনে হচ্ছে নির্বাচন বুঝি কালকে হবে। যদি নির্বাচন আগামীকালকে হয় তাহলে আওয়ামী লীগ কাউকে খুঁজে পাওয়া যাবে না। 1 বছর পর নির্বাচন করেন, দেখেন আওয়ামী লীগ কাউকে খুঁজে পাওয়া যায় কিনা। আপনি তো নির্বাচনী ব্যবস্থার সংস্কার করবেন, আপনি কি একটা মাত্র নির্বাচনের জন্য করবেন নাকি দেশে যত নির্বাচন হবে তার জন্য করবেন? আপনি কেবল এই একটা নির্বাচনের জন্য সংস্কারটা করছেন? আপনারা যারা একটা সপ্তাহ ধরে একটি মানুষকে দেখতে পাচ্ছেন না টিভি মিডিয়াতে বা কোনো সোশ্যাল মিডিয়াতে, সেই মানুষটি কোথায় হারিয়ে গেল, সেই মানুষটিকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে? সবার মনে কিন্তু এই প্রশ্নটা যাচ্ছে এবং সবাই এই খবরটা জানার চেষ্টা করছে, কিন্তু আমরা তো সরাসরি ওদের কাছে পৌঁছতে পারছি না। সেই জন্য আমি একটি খবর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, জাস্ট শুনে তারপর চিন্তা করবেন কতটুকু সত্য হতে পারে। আসিফ নজরুলের বউ শিলা আহমেদ সেপ্টেম্বরের শেষ সপ্তাহ কিংবা অক্টোবরের 2-3 তারিখে আমেরিকায় চলে যাচ্ছেন স্বামী এবং সন্তান সহ। শিলা আহমেদের প্রথম সংসারে 2টি সন্তান এবং আসিফ নজরুলের সাথে 1টি সন্তান, এবং আসিফ নজরুলের আর রোকেয়া প্রাচীর সংসারের আরেকটি সন্তান। তারা সবাই একসঙ্গে থাকতেন, কিন্তু শোনা যাচ্ছে যে রোকেয়া প্রাচীর যে কন্যা সন্তানটি রয়েছেন তাকে তারা আমেরিকা নিচ্ছেন না। শুধুমাত্র তারা 3টি সন্তানকে নিয়ে আমেরিকা সেটেল হয়ে যাবেন এবং সেইখানে তাদের স্কুলে ভর্তি করানোর সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে গেছে। এবং তারা যেখানে একটি বাড়ি উপহার পেয়েছেন সেই বাড়িটির ঠিকানাটাও পাওয়া গেছে। আমি আপনাদেরকে ঠিকানাটা বলে দিচ্ছি। লং আইল্যান্ড সেন্ট্রাল আইস্লিপের ঠিকানা, যে বাসার মালিক আসিফ নজরুলের ল্যাম্পটের পার্টনার জাকারিয়া মাসুদ জিকো, তিনি নিউ ইয়র্কের সময় পত্রিকার মালিক। ইতিমধ্যে আসিফ নজরুলের নাম করে তিনি বিভিন্ন ব্যক্তির অপরাধমূলক যে মামলা আছে বাংলাদেশে, সেই মামলাগুলো তিনি প্রত্যাহার করে দেবার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন ব্যাংক মালিকের কাছ থেকে $3 মিলিয়ন কামিয়েছেন জিকো। তো আসিফ নজরুলের জন্য $1.4 মিলিয়ন দিয়ে আসিফ নজরুলের পরিবারের জন্য একটি বাড়িও কিনে দিয়েছেন জিকো। জিকোর বিরুদ্ধে বাংলাদেশে যে মামলাগুলো আছে, শাশুড়ির সাথে লিভ টুগেদার করে মেয়েকে বিয়ে করেছে, তারপর আরেকজনের বউকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছে, চোরাকার বাড়ি, বন্ধুর বাড়ি দখল করে বন্ধুকে দেশে মেরে ফেলার মতো গুরুতর অভিযোগও আছে তার। যাই হোক, রোকেয়া প্রাচী নজরুলের মেয়ে তো তাদের সাথে যাচ্ছেন না বা নিচ্ছেন না। শিলা যদিও সে দেশে নজরুল এবং শিলার সাথে একসাথেই থাকতো, সেই মেয়েটা তথাকথিত স্বাধীনতার 2.0 কোটাল মার্শালের বউ বাচ্চা আমেরিকা পালাচ্ছে। মানে 2024 কোটাল মার্শালের বউ বাচ্চা আমেরিকা পালাচ্ছে কেন? দেশে না আনন্দের নহর। আসিফ নজরুলকে যে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে না, সেটার কারণ সম্ভবত এটাই। মানে 2024 সালে যে কোটা মার্শাল উনি বসিয়েছেন এবং সারা দেশের মানুষের ইমোশনকে পুঁজি করে বিভিন্ন স্নাইপারের ব্যবহারে অদৃশ্যভাবে অসংখ্য ছাত্রদেরকে হত্যা করা হয়েছে যারা আন্দোলনের ভিতরে জড়িত ছিলেন। তারা এমন অসংখ্য প্রমাণ আমরা সোশ্যাল মিডিয়াতে পেয়েছি। সময়ের ভিতরে আমাদের বাংলাদেশে নতুন আরেকটি খুশির সংবাদ আসতে পারে। এটি বলতে পারেন যে আসলে খুশির সংবাদ কি। আপনারা হয়তো ইতিমধ্যে জানতে পারতেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর যে পদত্যাগপত্র এখনো পর্যন্ত কিন্তু সেটি আপনার সারা ওয়ার্ল্ডের কাছে প্রকাশ করতে পারে নাই, এবং কি আমরা যতটুকু শুনতে পারতেছি যে আমাদের যে সেনাপ্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান, হয়তো উনি ক্ষমতা নিতে পারেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রী আবারও ক্ষমতা ফিরে পেতে পারেন। সেজন্য কিন্তু ইতিমধ্যে লবিং চলতেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি ক্ষমতা পাওয়ার সম্ভাবনা কতটুকু? আমি বলবো যে অবশ্যই 99% হচ্ছে উনি আবারও ক্ষমতা ফিরে পাবেন। কারণ কি
যে উনি যে পদত্যাগ করেছেন এখনো পর্যন্ত এটার কোনো আপনার সঠিক কোনো দিক নির্দেশনা অথবা উনি রাষ্ট্রের জনগণের কাছে এখনো পর্যন্ত সেটি প্রকাশ করে নাই, এবং কি উনি বলেও নাই যে আমি পদত্যাগ করেছি, যে আমাকে ষড়যন্ত্র করে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, আপনারা জানেন যে ওনার অনেকটাই কাছের লোক ছিল, কিন্তু এখনো পর্যন্ত আমরা নতুন করে ইতিমধ্যে হয়তো আপনারা কেউ ওনার নতুন কোনো বক্তব্য এখন পর্যন্ত শোনেন নাই। বিশেষ করে সেনাবাহিনীর ভিতরে কিন্তু অনেক বড় একটি চলতেছে, যদিও আমাদের এই বিষয়গুলো নিয়ে একটু অপেক্ষা করতে হবে। কিন্তু এটি সত্য যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আবারও ক্ষমতা ফিরে পেতে পারেন, কিন্তু আসলে সেটা কার মাধ্যমে ফিরে পেতে পারেন? আপনারা জানেন যেহেতু সেনাবাহিনীর মাধ্যমেই মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হন এবং কি ওনাকে ষড়যন্ত্র করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। এখন আমি মনে করি যে যেই সেনাবাহিনীর প্রধান রয়েছে উনি হয়তো আপনার ডক্টর ইউনূসের কাছ থেকে ক্ষমতা নিতে পারেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতা বুঝিয়ে দিতে পারেন। কারণ বর্তমান দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাড়া এই দেশের পরিস্থিতি কন্ট্রোল করার মতন সক্ষমতা আমার মনে হয় বিরোধী দল যারা আছেন তাদেরও কিন্তু নাই। কারণ দেশের এই ক্লান্তি লগ্নে এবং দেশের এই পরিস্থিতিতে একমাত্র শেখ হাসিনাই পারে এই দুর্যোগপূর্ণ বাংলাদেশকে একটি সঠিক পথে নিয়ে আসার জন্য, যেহেতু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওনার দক্ষতা অনেকটাই বেশি। আর যারা কিনা আপনার অতিথি পাখি তারা কিন্তু একটু সময়ের জন্য আসে এবং তাদের যখন ফায়দা লুটা শেষ হয়ে যায় তখন কিন্তু তারা আবার ঠিকই তাদের গন্তব্যে ফিরে যায়। ঠিক সেম আমি মনে করি যারা সমন্বয়কারী ছিল তারা একটি অতিথি পাখির মতন তারা ব্যবহৃত হয়েছে এবং কি তাদেরকে ব্যবহার করে একটি মহল ফায়দা নিতে চেয়েছিল, যদিও এখন পর্যন্ত সেই ফায়দাগুলো আমার মনে হয় না যে হাসিল করতে পেরেছে বাংলাদেশ থেকে। এই জন্য বলবো প্রত্যেকটি সচেতন নাগরিক যারা কিনা রয়েছেন আপনারা অবশ্যই আপনারা নজর রাখবেন, খেয়াল রাখবেন এবং কি এই দেশটা হচ্ছে আমার আপনার সবার। কারণ এই বাংলাদেশকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী অনেক স্বপ্ন রয়েছে এই দেশকে কিভাবে আরো উন্নত করা যায়, কিন্তু সুন্দর একটি রাষ্ট্রকে যারা এইরকম পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে তাদের বিচারও কিন্তু এই বাংলার মাটিতে হবে। অবশ্যই যারা এর সাথে জড়িত ছিল তারা কিভাবে কার এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছিল তারা সবকিছু কিন্তু আস্তে আস্তে বের হবে। আমি এখনো বলি আমাদের যে মাননীয় সেনাপ্রধান সাহেব রয়েছেন ওনাকে শ্রদ্ধার সাথেই বলবো, যদি আপনি এখনো পর্যন্ত কোনো কিছু জনগণের কাছে গোপন করেন আমি বলবো দ্রুতই সেটি প্রকাশ করুন এবং মাননীয় প্রধানমন্ত্রী যে পদত্যাগ করেনি এটিও আপনি জাতির সামনে তুলে ধরুন। একটা ফোন আলাপ থেকে অনেক কিছুই ঘটে গেল, চট করে সীমান্ত দিয়ে ঢুকে যাব। বিশ্বাসীরা বিশ্বাস করছেন, মানে আওয়ামী অনুসারীরা অনেকে বিশ্বাস করছেন, আবার অনেকে বিশ্বাস করছেন না, তবে অবিশ্বাসের সংখ্যাটা কম এই মুহূর্তে, বাট আস্তে আস্তে সেটা বাড়তে পারে। আবার যারা বিপরীত দলের রাজনীতিগুলো করছেন অথবা সরকারে যারা আছেন তারাও মুখে মুখে যাই বলেন, অনেকে টেনশন করছেন, অনেকে আবার শেখ হাসিনাকে ধরার জন্য ফুল প্ল্যান করে কিন্তু ছকও কষে ফেলেছেন। তো এই মুহূর্তে আওয়ামী লীগের অবস্থানটা কোন দিকে? কেউ ভারত যাচ্ছে, ওদিকে নরেন্দ্র মোদী আবার বাংলাদেশিদের জন্য সীমান্তে কড়াকড়ি একটা সিস্টেম চালু করছে। তো আওয়ামী লীগের যারা দেশে থাকা নেতাকর্মী তাদের পরিণতিটা কি হবে? তবে যারা ভালো মানুষ এলাকায় রাজনীতি করছেন, আওয়ামী লীগ করতে পারেন, আওয়ামী লীগ নিষিদ্ধ কোনো দল না, তো সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে যেন কোনো অবৈধ মামলা দেওয়া না হয়, তাদেরকে ডিস্টার্ব করা না হয়, একটা উদারতার পরিচয় দিয়েছে বিএনপির একদম হাই অথরিটি তারেক রহমান থেকে শুরু করে রিজভী সাহেব বা মির্জা ফখরুল ইসলাম। আমি জিনিসটাকে ধন্যবাদের, এটা প্রশংসনীয়। কিন্তু যারা অপরাধী আছেন তাদের তো ভাই কপালে দুঃখ আছে, এটা 100%। তো যারা এমনি রাজনীতি করতেন ভালো মানুষগুলো, আওয়ামী লীগের যেটা দুঃসময় সবসময় কাজে লাগে, সুসময় এরা মূল্যায়ন পায় না, দলের কাছে লাঞ্ছিত হয়, অপমানিত হয়, হাইব্রিডের সুযোগ সুবিধা নেয়। তো এখন দলকে কিভাবে গোছাইয়া কিভাবে কর্মকাণ্ড চালাবে? তো লম্বা একটা সময় পর আওয়ামী লীগ তাদের নিজস্ব যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখান থেকে একটা কর্মসূচি ঘোষণা করেছে। দীর্ঘ 16 বছর একই স্টাইলে বিএনপি কর্মসূচি পালন করছে, তবে এর থেকে আরো ভালো স্টাইল ছিল বিএনপির জন্য, তবে আওয়ামী লীগের অবস্থা এর থেকে খারাপই হচ্ছে, আরো হতেও পারে। আপনার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটা পোস্ট আসছে, পোস্টে বলা হয়েছে সারা দেশ থেকে জুলাই এবং আগস্ট পুরো মাস এবং চলতি সেপ্টেম্বর মাসেও আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা, হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, ভাঙচুরের তথ্য আমরা সংগ্রহ করছি, যা এখনো চলমান। তো যা দেশের প্রতিটি জেলা, মহানগর, জেলা, উপজেলা, 4000-এর বেশি ইউনিয়ন, এমনকি কয়েক হাজার ওয়ার্ড পর্যায়েও এই হামলা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা এবং তাদের সবকিছুই লুট করেছে বিএনপি এবং জামায়াতের কর্মীরা। আমরা এখন থেকে পাবলিক প্ল্যাটফর্মে কোনো ব্যক্তিগত ফোন নাম্বার বা কোনো অ্যাকাউন্ট নাম্বার শেয়ার করা থেকে বিরত থাকব। এটা হয়তো সিকিউরিটি পারপাস। লাখ লাখ কর্মীর নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখেই আমরা কাজ করব। যারা তৃণমূলের নেতাকর্মীদের পাশে দাঁড়াতে চান তাদের প্রতি আহ্বান থাকবে আপনারা ইমেইল এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো ইমেইল কি দিয়েছে? info@albd.org। আওয়ামী লীগ বাংলাদেশ সম্ভবত এল দিয়া, আর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে +1 ব্র্যাকেটে 917 আবার ব্র্যাকেট 569/9327। এখন এটা আসলে আওয়ামী লীগ কি করছে এই পোস্টের মাধ্যমে? এই পোস্টের মাধ্যমে দলীয় নেতাকর্মীরা যারা বিচ্ছিন্ন ছিল, হাইকমান্ডের সাথে যোগাযোগ নাই, কারোর মোবাইল নাম্বার বন্ধ, কেউ আবার প্রকাশ্যে ফেসবুকে মোবাইল নাম্বার দিচ্ছেন, এটা আবার সামহাও গোয়েন্দা নজরদারিতে পড়ে যাচ্ছে, অথবা ট্রেস করে এই নাম্বারটাকে লোকেশন বের করে তিনি গ্রেপ্তার হয়ে যাচ্ছেন, অথবা অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেরাই যারা হাইব্রিড ছিলেন এখন বাঁচার জন্য দলের অনেক নেতাকর্মী বা সিনিয়রদেরকে ধরাই দিচ্ছেন, তথ্য দিচ্ছেন, এই জিনিসগুলোই কিন্তু হচ্ছে।
তো সেই বিষয়টাকে সিকিউর রেখে আওয়ামী লীগ এখন যেটা কাজ করতেছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই কাজটা, সবাইকে একত্রিত করা। গার্জিয়ানলেস যে তৃণমূল আওয়ামী লীগ আছে, নেতার খবর নাই, মোবাইল বন্ধ, আর বেটা টাকা পয়সার খবর নাই, তো এই মানুষগুলো তো বিপদে আছে। এখন তাদের একটা কমান্ডের দরকার ছিল, একটা মেসেজের দরকার ছিল। সেই মেসেজটা অলরেডি শেখ হাসিনা পাঠিয়েছেন। সেই মেসেজটা হচ্ছে কি, যে সবাই একটা প্ল্যাটফর্মে একত্রিত করা। এই প্ল্যাটফর্ম থেকে সম্ভবত সামনের দিকে বিএনপি যেমন তাদের কর্মকাণ্ড চালিয়েছে বা জামাত ইসলাম কর্মকাণ্ড চালিয়েছে অনলাইনে অফলাইনে, সেই কাজগুলো। এর পাশাপাশি আওয়ামী লীগ আরও একটা কাজ করছে, আপনি শেখ হাসিনার ফোন কলগুলোতে যদি শোনেন যে এই যে বিভিন্ন জায়গায়, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে হামলার খবর টবর নিচ্ছে, এগুলো আসলে কী করবে? এগুলো জাতিসংঘে পাঠাবে, বিভিন্ন জায়গায় এটা ধরেন একটা লবিংয়ের চেষ্টা চলবে, ইউরোপ আমেরিকার বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো আছে তাদের কাছে পাঠাবে যে দেখো বিএনপি জামাত কী করতেছে। আবার এটা নিয়ে হয়তো ধর্মীয় একটা ইস্যু তৈরি করার চেষ্টা করতে পারে, ভারত তো আছেই। তো সকল কিছু মিলাইয়া আওয়ামী লীগ ওই জিনিসটা অর্জন করতে চাচ্ছে যেটা এতদিন বিএনপি করছিল। মানবাধিকার সম্পন্ন যে রাষ্ট্রগুলো, তার কথা কি জানেন? আমরা দেশে মানবাধিকারের হিসাব আলাদা বলে 16 বছর কইছিলেন, কিন্তু আমেরিকা ইউরোপের রাষ্ট্রগুলো মানুষ মনে করে আপনি আমারে মারছেন, তার মানে এই না যে আমি আবার আপনার মাইরা প্রতিশোধ নিব। তাহলে এখানেও মানবাধিকার লঙ্ঘন। আপনি যখন আমারে মারলেন এটাও মানবাধিকার লঙ্ঘন, আমি যখন আপনার মারলাম মানবাধিকার লঙ্ঘন। বাঙালির সেন্স কি, রাখ তোর মানবাধিকার, বাট আগে কিলাই লই। তো এই মুহূর্তে আওয়ামী লীগের প্রথম ধাপের যে কাজটা, সেটা হচ্ছে সবাইকে একটা প্ল্যাটফর্মে আনা, একত্রিত করা, কমিউনিকেশন সাজেস্ট করা, ওই গ্রুপগুলোতে কানেক্ট হয়ে হয়তো ভেতরে ভেতরে কোনো কর্মকাণ্ড চালাবে। দেখা যাক এই পরিকল্পনা কতটুকু সফল হয়। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।